নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় একটি টিন শেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে একই পরিবারের অন্তত ৮ জন সহ মোট ১০ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে প্রোঅ্যাক্টিভ হাসপাতালে, পরে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম, তাদের সন্তান তিশা ও আরাফাত, হাসান ও তার স্ত্রী সালমা বেগম, তাদের সন্তান মুনতাহা, জান্নাত, ইমাম উদ্দিন, তার বয়স ১ মাস। আসমা ও সালমার সম্পর্কে ২ বোন। তাদের মা তাহেরা খাতুনও দগ্ধ হয়েছেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার সুলতানা মাহমুদ শিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ১০ জন রোগী এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে, তবে সবার অবস্থাই গুরুতর। ২ দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক আলী দার। এ সফরের সময় দুই দেশের মধ্যে ৬টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সফরকালে ইসহাক আলী প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রোববার তিনি রাষ্ট্র অতিথিশালা পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে ৬টি সহযোগিতা চুক্তি নিয়ে কাজ চলছে, যার মধ্যে একটি চুক্তি অন্তর্ভুক্ত। আলোচ্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসামুক্ত যাত্রার সুবিধা, দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে যৌথ গ্রুপ গঠনের সমঝোতা স্মারক, পররাষ্ট্র প্রশিক্ষণ একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মধ্যে যৌথ গবেষণা সহযোগিতা এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত একটি পুরনো চুক্তির নবায়ন। তিস্তার ভাঙন আতঙ্কে দিন কাটছে রংপুরের পীরগাছার নদী তীরের মানুষের। কখনো পানি বিপদসীমার উপরে, কিন্তু বা কখনো বা নিচে, কিন্তু থেমে নেই উত্তাল তিস্তার ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে স্থানীয়দের ফসলি জমি আর বসত ভিটা। তাই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। রংপুরের পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নের শিবদেব, বোল্ডারের মাথা এবং পানিয়াল ঘাটের কয়েক কিলোমিটার জুড়ে চলছে তিস্তা নদীর ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ বহু স্থাপনা। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে আরও অনেক স্থাপনা ও আবাদি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। আর জায়গা জমি নেই, এখন ওখান থেকে ওই নদীর কাছের উপরে ওইখানে তুলে আসি, বুঝছেন? এখানে যদি ভাঙেতে আমার যাওয়ার মতো আর ক্যাপাসিটি যে কাজ করে এই কাজে কোনো হোকার নেই, ওই একটা বস্তা ফেলায় চলে যায়। ভাঙন কবলিতদের অভিযোগ, ভাঙন রোধে সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই নদীর ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় নদীর তীর সংরক্ষণ বাদের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এখন বস্তাটা ফেলাইতেছেন, এই বস্তাটা আপনারা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে যদি ফেলাইতেন আমাদের এই ক্ষতিটা তো হইতো না। আমরা যে ঘর নাই, কিছু নাই, গাছের তলে আমরা উঠে আছি। আমাদের এই এলাকাটা একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল পানি উন্নয়ন বোর্ডের। এই রংপুর ইয়াতে আসাতে রেঞ্জে আসার পর এই এলাকার জন্য কোনো এদের নজরই নেই। সংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকিপূর্ণ ও ভাঙন কবলিত এলাকায় দ্রুতই কাজ শুরু করবেন তারা। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের সরাসরি নির্দেশে খুব দ্রুত তারা আপৎকালীন ব্যবস্থা হিসেবে সেখানে জিও ব্যাগ ফেলছে এবং সেখানে সর্বশেষ আমার কাছে যে খবরটি আছে সেটি হচ্ছে সেখানে ভাঙনটা প্রতিহত করা গিয়েছে। তিস্তার ভাঙন রোধে দ্রুত সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভোলার সদরে 2 গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী। রাস্তাঘাট কিংবা বেড়িবাঁধ না থাকায় বিদ্যালয় শিক্ষার্থীরাও যেতে পারছে না বিদ্যালয়ে। রাস্তার অভাবে ডেলিভারি রোগী বেরোতে পারছে না ঘর থেকে। এদিকে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জুবার রহমান। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের চর কান্দেবপুর 4 নং ওয়ার্ড ও চর মোহাম্মদ আলী 3 নং ওয়ার্ড এর প্রায় 20,000 মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন বহু বছর ধরে। দুটি গ্রামে 3টি সরকারি প্রাথমিক স্কুল থাকলেও রাস্তাঘাট না থাকায় ছাত্রছাত্রীরা যেতে পারছেন না স্কুলে। বেড়িবাঁধ না থাকায় নদীর জোয়ার এবং ভাটার সাথে হিসেব করে চলতে হয় 2 গ্রামের মানুষের, যার ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান। জোয়ারের পানি প্রবেশ করছে বিদ্যালয়ের ভেতরে। আমাদের 1 রান পর্যন্ত পানি দিয়ে বিচা যাইতে হয়, আবার বিচা আসতে হয়। আমাদের পড়ালেখা করতে অনেক কষ্ট হয়। রাস্তা পানি ভরে যায়, আমাদের আইতে যাইতে অনেক কষ্ট হয়। আমাদের স্কুলে
জোয়ার ওঠে আমরা আসতে পারি না স্কুলে, আর আমাদের স্কুলে আমরা পড়ালেখা করতে পারি না। বিরাট অসুবিধা আছি, আমাকে নদী ভাঙিয়া লয়ে যায়, রাস্তা নাই, সাইড বেরি নাই, আমাকে এরকম অসহায় মানুষ আল্লাহ দিনত কোনো নাই। উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় দুই গ্রামের মানুষ যেন আলাদা একটি জগতে রয়েছেন। রাত আর দিনের হিসাবের চেয়ে বেশি হিসাব মিলিয়ে চলতে হয় কখন নদীতে জোয়ার আসবে আর কখন ভাটা পড়বে। কারণ জোয়ার এসে পানিতে সব ডুবে যাওয়ার আগেই নিরাপদ স্থানে চলে যেতে হয়, আবার ভাটা এসে পানি নেমে গেলে ঘর থেকে বের হতে হয় জীবিকার তাগিদে। কুয়াশার মধ্যে আছি, এই একটা স্কুল আছে, এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওরা না যাওয়া করতে পারে না পানির লিগা। মানুষ যে মারা যাইব মাটি দিবে এমন কোনো জায়গা নাই, পানিতে ডুবে থাকে, সব সময় পানিতে ডুবে থাকে, কোনো রাস্তাঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, পড়ালেখা করতে পারে না। এবার মায়ের বিয়ে দিতেও পারি না, ছেলেও বিয়ে করতে পারি না। আমরা রাস্তাঘাট চাই, দেশ উন্নত চাই। রাস্তা নাই, ঘাট নাই, ডেলিভারি রুগী, আমরা কোনো জায়গা নিতে পারি না। জোয়ারের পানি কৃষি জমির বেশিরভাগ সময় পানির নিচে তলিয়ে থাকে, যার কারণে কৃষি ফসল ঘরে তুলতে পারছেন না ঠিক সময়ে। ফলে অভাব অনটন লেগেই আছে এ দুই গ্রামের মানুষের। যাওয়া আওয়া কষ্ট, রাস্তাঘাট কোনো নাই। আমরা জোয়ার এলে বর্ষাকালে অনেক চলাচল করতে এলে সমস্যা হয়। আমরা পানিতে সব বাসায় নদী, বেরিবাদ নাই, কোনো সহযোগিতা নাই, আমাদের রাস্তা নাই। তবে বর্ষা শেষ হলে দ্রুত মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। ভেঙেছে এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যেই বলেছি, তারা ব্যবস্থা গ্রহণ করবে এইখানে যেন মজবুত একটি বাঁধ করা যায়। তাছাড়া রাস্তাঘাট যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি এবং সংশ্লিষ্ট যারা অন্যান্য এলজিডি বা যারা আছে তাদেরকে আমি বলেছি যত দ্রুত সম্ভব এই রাস্তাঘাটগুলো মেরামত করার জন্য। দ্রুত বেড়িবাঁধ দিয়ে রাস্তা মেরামত করে দু গ্রামের মানুষের কষ্ট লাঘবে সংশ্লিষ্টরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নগরবাসীর কাছে খেলাধুলা ও শরীরচর্চার প্রাণকেন্দ্র পরিণত হয়েছে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। অথচ শহরের একমাত্র সেই খেলার মাঠ রীতিমতো মেলার মাঠে পরিণত হয়ে গেছে। এ নিয়ে নগরবাসী ও খেলোয়াড়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। খেলাধুলা ও শরীরচর্চার জন্য 1984 সালে মানিকগঞ্জ শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের পাশে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ তৈরি করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের সময় মাঠটি সংস্কার করা হয়। তখন থেকেই নগরবাসীর কাছে শারীরিক ও মানসিক বিকাশে প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে মাঠটি। এরপর কর্তৃপক্ষের অবহেলায় দিন দিন মাঠটি বেহাত হতে থাকে। ধীরে ধীরে খেলার মাঠটি রীতিমতো মেলার মাঠে পরিণত হয়। নানা অনুষ্ঠান আর মেলায় সারা বছর ব্যস্ত থাকে এই মাঠ। মেলায় প্যান্ডেল, দোকান, ঘরসহ পাকা স্থাপনা নির্মাণের ফলে ক্ষতবিক্ষত হয় মাঠটি। ফলে মেলা শেষে অনুপযোগী হয়ে পড়ে তা। মেলা চলাকালে বন্ধ থাকে খেলাধুলা ও শরীরচর্চা, আর মেলার পর ভাঙাচোরা ও ময়লা আবর্জনাপূর্ণ মাঠের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চা ব্যাহত হয়। এ নিয়ে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক সহ নগরবাসীর মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। অবস্থা দেখতেছি খুবই খারাপ অবস্থা। এই মাঠে সব সময় মেলা, খেলা, বিভিন্ন অনুষ্ঠান হয়। সামগ্রিক দায়িত্ব তো প্রশাসনের। এখন এটা স্কুলের মাঠ, স্কুল যদি ঠিক মতো পরিচালনা না করে, না দেখে, এটা দেখার দায়িত্ব ডিসি সাহেবেরই থাকার কথা। খেলার মাঠে মেলা ও খানাখন্দের কারণে অনুশীলনের সমস্যার কথা বলছেন কোচ ও খেলোয়াড়রা। ফিল্ডিং করতে পারি না, তারপরে গ্রাউন্ডে ব্যাটিং করতে পারি না। এটা আমাদের কাছে মনে হচ্ছে মেলার মাঠ, খেলার মাঠ থেকে মেলার মাঠ বেশি মনে হচ্ছে। যখন মেলা টেলা শুরু হয় আমরা আসলে তখন মাঠে ঢুকতে পারি না, বাচ্চারা কোথাও প্র্যাকটিস করার সুযোগ নেই, তখন আমাদের খেলাটা ঢিলা হয়ে যায়। মেলার কারণে খেলার মাঠটি শিক্ষার্থীর খেলাধুলা ও নগরবাসীদের শরীরচর্চার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাচ্চাদের খেলার জন্য একটু সুযোগ থাকা দরকার। কোন জেলায় তো বিনোদনের সেরকম জায়গা নাই, মাঠে বিনোদন করতে পারে মুরব্বীরা হাঁটাহাঁটি করে সকালে বিকেলে, এতে তারাও উপকৃত হয়। মাঠের বেহাল অবস্থার কথা স্বীকার করে দ্রুত তা সংস্কার করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। মাঠটা সংস্কারের জন্য আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, জেলা প্রশাসন, মানিকগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলার সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেছে। শহরের একমাত্র খেলার মাঠ নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার উপযোগী করে তুলে মেলা বন্ধের দাবি নগরবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও তার ব্যবহৃত একটি ট্যাব
বাসায় রেখে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার রাতে তার ছেলে ঋতু সরকার রমনা থানায় জিডি করেন। কলাগাছে নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান বলেন, নিখোঁজ সাংবাদিকের স্বজনরা লাশটি দেখে পরিচয় শনাক্ত করেছেন। জানা গেছে, বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রী, একজন ছেলে ও একজন মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বর এলাকায় বসবাস করতেন। শরীয়তপুর জেলার আলাওলপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলাওলপুর ইউনিয়নের গরিবেরচর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক BM রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলী আহমেদ হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন গোসাইহাট যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বাবুঠালী, আলাওলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী কাশেম, যুগ্ম আহ্বায়ক জান শরীফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির ব্যাপারী সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছে গাজীপুর মহানগর কাউলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আজিজুল হক ও জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোড়াবাড়ি এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এই আনন্দ র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাহেব উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোজাম্মেল মোয়াজ্জেম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি AKM আজাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খোলাহাটিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চলমান লটারি, জুয়া এবং অশ্লীলতা বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পার্বতীপুরের সর্বস্তরের সচেতন জনতার উদ্যোগে শুক্রবার একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী ছাড়াও স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করে।